হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা সপ্তম শ্রেণীর 2 নম্বর অধ্যায় দেখো অনুপাত। এই অনুপাত অধ্যায়টা আমরা সমাধান করব। আচ্ছা, অনুপাত বিষয়টা কি একটু তোমাদের গল্প করে বলে দিই। এখন এখানে যে গল্পটা দিয়েছে এই তোমাদের টেক্সট বইতে, এই গল্প মানে পার্থ আর সুপ্রিয়ার মধ্যে, যে পার্থ আর সুপ্রিয়ার মধ্যে কথোপকথন দিয়েছে। যাই হোক, এই কথোপকথনের মধ্যে একটা সময় দেখো, এই যে পার্থ বলছে, এই যে এখানে পার্থ ঠিক করলো তার পেন্সিলের দৈর্ঘ্য ও স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য সে তুলনা করবে। তার মানে মানে সে পেন্সিলের যে দৈর্ঘ্য দিয়ে বেঞ্চের দৈর্ঘ্যটা কিভাবে মাপবে। হ্যাঁ, দেখো এখানে এই যে আছে, দেখো এই যে এত বড় ও এত ছোট দৈর্ঘ্য কিভাবে তুলনা করি, মানে বেঞ্চটা অনেক বড় আর পেন্সিলটা অনেক ছোট। বলছে আমার পেন্সিল দিয়ে বেঞ্চের দৈর্ঘ্য কতবার মাপা যায়। এই বিষয়টাকে একটু তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, পার্থ ভেবে দেখলো বেঞ্চটির দৈর্ঘ্যকে, মানে পুরো বেঞ্চটা তো বড়, সেই পুরো বেঞ্চটার দৈর্ঘ্যকে তোমার পেন্সিলের দৈর্ঘ্য দিয়ে ভাগ করবে। হলো, তাহলে সেটা হচ্ছে জানা যাবে। দেখো এই যে বেঞ্চের দৈর্ঘ্য বাই পার্থর পেন্সিলের দৈর্ঘ্য, তার বেঞ্চের দৈর্ঘ্য 20 আর পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে বাই 1। হলো, এই যে বেঞ্চের দৈর্ঘ্য, দেখো বেঞ্চের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্যের 20 গুণ, মানে বেঞ্চের দৈর্ঘ্য পার্থর পেন্সিলের দৈর্ঘ্যের 20 গুণ, তাই না? 1কে 20 দিয়ে গুণ করলে তবে এইটা পাওয়া যাবে। এইভাবে ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলা হয়। অনুপাতের চিহ্ন এই যে দুটো, দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুটো বিন্দু এরকম ওপর নিচে লিখলে এটাকে বলে অনুপাতের চিহ্ন। তাহলে অর্থাৎ স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য ইস্টু পার্থর পেন্সিলের দৈর্ঘ্য সমান 200:10, মানে 20:1, মানে একে কাটাকাটি করলে 20:1। হ্যাঁ, মানে এখানটায় হচ্ছে 200, ক্লিয়ার? এখানটায় কি হতো না 200, আর এটা হচ্ছে তোমার 10, ক্লিয়ার? এটা প্রশ্নে দেওয়া ছিল। যাই হোক, মানে অনুপাত কি বিষয়টা সেটা কিন্তু জানতে হবে। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার অনুপাত কি সেই গল্পটা একটু মাথায় জেনে নিতে হবে। মানে প্রতি চ্যাপ্টার যে নাম আছে সেই নামটা কিভাবে এলো, কোথা থেকে এলো, একটু জানতেই হবে। না হলে কিন্তু ওই চ্যাপ্টার সম্বন্ধে ধারণা তোমার কিন্তু সঠিক হবে না। তারপরে দেখো আমরা একদম এই কোষে দেখি 2.1-এ চলে যাব। দেখো 1 কিগ্রা চালের দাম বলছে 4 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। ওকে, বলছে চাল ও ডালের অনুপাত বার করতে বলছে। 40 টাকা আর এটা 100 টাকা, তাহলে চাল ও ডালের অনুপাত কী হবে? 40:100। দেখো আমি লিখছি একদম একের দাগে, যে চাল ও ডালের অনুপাত, চাল ও ডালের অনুপাত করতে হবে। চালেরটা কি? চালেরটা প্রথমটা ছিল 40:, ডালেরটা 100। তোমরা মাথায় রাখবে দুটোই কিন্তু 1 কিগ্রা করে হয়েছে বলে, যার জন্য সরাসরি এভাবে করলাম। সেটাও 1 কিগ্রা, এটাও 1 কিগ্রা। এর শূন্য শূন্য কাটা যাবে, তাই না? তাহলে 4:10, এটাও কাটা যাবে। কত? 2 যাবে, 2 2 4, 2 5 10। দেখো 2 2 4 আর 2 5 10, ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপরের দাগে যাচ্ছি। তাহলে তারপরের দাগে দেখো, এই যে আছে 2-এর দাগে আছে, এই একটা ত্রিভুজ দিয়েছে। এর দেখো বিএসি, সবসময় মাথায় রাখবে যেটা মাঝখানে থাকে সেটাই কোণে থাকে, মানে এই 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 কোণটা, এই কোণটা দেখো কত 60 আছে। তারপরে বি, এই কোণটা এটা 50। তারপরে সি মানে এই কোণটা এটা 70। এই তিনজনের অনুপাত বার করতে বলছে। বিএসি, দেখো বিএসি এই কোণটা 60 ডিগ্রি, ইস টু এ বি সি মানে এই কোণটা, মানে যেখানে কোণ থাকে সেইটাকে মাঝখানে লিখতে হবে, ক্লিয়ার? দেখো এ কোণটা এই যে মাঝখানে আছে, বি দেখো এই যে বি, আর সি, এই যে সিটা দেখো সি 70। তাহলে এই তিনজনের অনুপাত কত? তাহলে প্রথমে এইটা এ বি সি, তাহলে 60:50:70। দেখো আমি এটাই দেখো লিখছি 2-এর দাগে। আমি লিখে নিচ্ছি, দেখো কোণ বিএসি ইস টু কোণ এ বিসি ইস টু কোণ এসিবি সমান কত হবে? প্রথমটা বিএসি, এ কোণ যেখানে আছে দেখো 60:, তারপরে এই যে বি
বি বি বি কোণ যেখানে আছে দেখো 50, তারপর সি কোণ যেখানে আছে দেখো সেটা হচ্ছে 70। ক্লিয়ার? তাহলে দেখো তিনজনের এরও শূন্য হচ্ছে, এরও শূন্য হচ্ছে, এরও শূন্য, বিদায়। তাহলে 6:5:7। ক্লিয়ার? তারপরে দেখো এই 3-এর দাগের প্রশ্নটা, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। এগুলো একটু খেয়াল করবে। দেখো এটা এই পেন্সিলের দামটাকে টাকায় প্রকাশ করেছে আর লজেন্সের দামটাকে পয়সায়। এই দুটো একক থাকলে হয় না, যে কোনো একটা এককে তোমাকে পরিণত করতে হবে। হলো? তাহলে এটাকে আমরা পয়সা করে নেব, তাই না? তাহলে দুটোই পয়সা হয়ে যাবে। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত বার করতে বলছে। তাহলে দেখো 3 টাকাকে পয়সা করলে কি হবে? টাকাকে পয়সা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে কি করব? তাহলে 3 × 100 ইস্টু, এটা তো পয়সা হয়ে আছে, ইস্টু 50। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত, দেখো আমি লিখছি, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত। তাহলে কত হবে? পেন্সিলের দাম 3 টাকা ছিল, তাকে পয়সা করে নিই, 3 × 100 পয়সা হয়ে গেল, ইস্টু, আর লজেন্স তো পয়সা হয়ে আছে 50 পয়সা। ক্লিয়ার? মানে দুটো একক কিন্তু একককে একই করতে হবে। হলো? তাহলে এটা হলো 300, এটা হচ্ছে 50, 0 0 কাটা যাবে। তাহলে থাকলো কি 30:5। তোমরা সরাসরি করতে পারো, একে আবার 5 দিয়ে কাটবো, 5 × 6 = 30, 5 × 1 = 5। হলো? তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, তার পরের প্রশ্ন থেকে বলছে একটি আধুলি সমান, কিন্তু তোমরা মনে রাখবে 1 আধুলি সমান 50 পয়সা। আচ্ছা, বলছে 1 টাকা সমান কত জানো? 100 পয়সা। কি বললাম যে সবগুলোকে একটা এককে করে নেবে। তা 1 আধুলি সমান 50 পয়সা, 1 টাকা সমান কত? 100 পয়সা। আর একটি 2 টাকার মুদ্রা, 2 টাকা সমান কি 200 পয়সা। তাদের অনুপাত বার করতে বলছে। ক্লিয়ার? তাহলে দেখো আমি লিখে নিই যে একটি আধুলি ও একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে দেখো একটি আধুলি কী হবে? 50 পয়সা। হলো? ইস্টু একটি 1 টাকা, 1 টাকাকে কী করবো? পয়সা করবো। পয়সা করলে কী হবে? 100 দিয়ে গুণ করে দেবো। ইন্টু একটি 2 টাকা, 2 টাকা মানে 2 × 100। ব্যাপারটা বুঝলো? মানে সবাইকে পয়সা করে নিচ্ছি। 1 আধুলি সমান তো 50 পয়সা জানি, তা 1 টাকাকে পয়সা করেছি, 1 × 100, 100 দিয়ে গুণ করলে পয়সা হয়ে যাবে। 2 টাকা, 2 টাকা, এই যে 2 টাকাকে পয়সা করেছি, 100 দিয়ে গুণ করে নিয়েছি, ব্যাস। মানে একটা এককে করে নিতে হবে। তাহলে এটা 50:100 এটা কত? 200। এটা দেখো 50ই কেটে যাবে সবগুলো, 50 × 1 = 50, 50 × 2 = 100, 50 × 4 = কত? 200। তাহলে এটাই উত্তর। তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন বলছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস। হলো? নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত? ব্যাপারটা বুঝো, সেই একই ব্যাপার। উমার বয়স 12 বছর 6 মাসে দুটো একক আছে, তাই না? তাহলে একে একটা এককে তাহলে মাসে পরিণত করে নাও। এটা তো মাস আছে, তাহলে 12 বছর সমান কত মাস? বছরকে মাসে পরিণত করতে হলে মনে রাখবে 12 দিয়ে গুণ করতে হবে। হলো? তাহলে দেখো 1 বছর সমান তো তাহলে 12 মাস, তাহলে 12 বছর সমান কি বেশি হবে, তাহলে গুণ করতে হবে। তাহলে বছরকে মাসে পরিণত করতে হলে কি করব? 12 দিয়ে গুণ করব। ক্লিয়ার? তাহলে দেখো তিনজনের বয়সের অনুপাত বার করতে বলছে। তাহলে আমি প্রথমটা 12 বছর 6 মাস, দেখো এর হচ্ছে 12 বছর 6 মাস উমার বয়স। রাতুলের বয়স দেখো বইতে দেওয়া আছে 12 বছর 4 মাস, 12 বছর 4 মাস। আচ্ছা, নূরজাহানের বয়স কত? দেওয়া আছে 12 বছর। হলো? নূরজাহানের বয়স কত? 12 বছর। আচ্ছা দেখো এগুলো সব দুটো একক আছে, একটা একক করে নিচ্ছি। এটা এটা তো 12 বছর ছিল, তাহলে এটা তো মাস হয়ে আছে,
এইটাকে মাস করব। দেখো কেমন করতে হয়, দেখো এই 12 বছরকে মাস করতে হলে 12 দিয়ে গুণ করব, আর এটা মাস হয়ে আছে তাহলে এটাকে যোগ করে দিলাম। ক্লিয়ার? মানে পুরোটাকে তো মাসে পরিণত করব, তাহলে এটাকে এই বছরকে মাসে পরিণত করতে হলে এই বছরকে 12 দিয়ে গুণ করলাম, তাহলে এইটা মাস হলো। আর এটা তো মাস হয়েছিল, তাহলে এটাকে তো নিশ্চয়ই যোগ করবো, কারণ পুরোটাকে মানে মোট কত মাস তো দেখব। এটাও তাই, এই যে 12 বছরটাকে মাসে পরিণত করো, মাসে, তাহলে 12 দিয়ে গুণ করলে মাসে হয়ে যায়। আর এটা মাস হয়ে আছে, তাই এটাকে তো যোগ করব, তবেই তো টোটাল কত মাস হবে, মানে এইটা সমান পুরোটা কত মাস, তবে তো জানতে পারবো। আচ্ছা, এটা দেখো বছরে আছে, তাহলে একে শুধু 12 দিয়ে গুণ করে দিলে এটা মাস হয়ে যাবে, ব্যাস এইটুকুই। তো 12 12 গুণ করলে কত হবে? 144, 144 যুক্ত 6, ওকে, ইস টু এটাও 144 যুক্ত 4, ইস টু এটা 144। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো তাহলে 144 যোগ 6 কী হবে? 150, ইস টু 144 যোগ কত? 148, আর এটা হবে 144। ক্লিয়ার? এবারে দেখো কততে আমরা এই তিনটেই কোন সংখ্যা দিয়ে যাবে? দেখো তিনটেই দেখো 2-এ যাবে। দেখো 2 7-এ 14, 1 আছে, 10 2 5-এ 10, এটা দেখো 2 7-এ 14, 2 4-এ 8, ইস টু এটা দেখো 2 7-এ 14, 2 দিয়ে 4, এটাই উত্তর হলো। তাহলে অতএব তোমরা লিখে দেবে, অতএব তিনজনের বয়সের অনুপাত কত? 75:74:72, 75:74:72। চলো পরের দাগের অঙ্কে, যারা বুঝতে পারবে না বারবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এই যে অঙ্কটা আছে, দেখো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু, সমকোণী মানে যার একটা কোণ সমকোণ হবে, মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে মানে 90 ডিগ্রি হবে। আর সমদ্বিবাহু মানে দুটো বাহুই সমান হবে। ছবিটা তাহলে কেমন হবে আগে একটু তোমাদের আইডিয়া দিয়ে দিই। সমকোণী, তোমরা নিশ্চয়ই সমকোণ 90 ডিগ্রি যে ছবিটা কেমন হয়, একটি সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্বভাবে অবস্থান করলে, ঠিক আছে, এইরকম এইটা লম্বভাবে এই সরলরেখার উপর অবস্থান করবে, তখন 90 ডিগ্রি হবে। সমদ্বিবাহু মানে আমি এই বাহুটা আর এই বাহুটাকে সমান করব। ক্লিয়ার? যোগ করে দাও, হয়ে গেল, তাই না? এটা হলো সমকোণী সমদ্বিবাহু। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কত হবে? আচ্ছা, আমি এটা তো জেনে যাচ্ছি কত, সমকোণ মানে কত বললাম? 90 ডিগ্রি। তোমরা জানো, এই পৃথিবীতে সবাই জানে সমকোণ মানে 90 ডিগ্রি। আচ্ছা, এই দুটো তাহলে কত হবে? দেখো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। ত্রিভুজ মানে পৃথিবীতে যত বড় ছোট যেমন ত্রিভুজ থাকুক, ত্রিভুজের তিনটে কোণ মিলিয়ে কিন্তু 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো মিলিয়ে 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে এই দুটো তাহলে কত হবে? এই দুটো তাহলে এটা 45 আর এটা 45 হবে, তাই না? তাহলে দুটো মিলিয়ে তো হচ্ছে 90 হচ্ছে। যেহেতু এই দুটো বাহু সমান, যার জন্য এই কোণ দুটোও সমান হবে। ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখবে। চলো তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে? তাহলে 90:45:45 হলো। তোমরা ত্রিভুজটার নাম দিয়ে দিতে পারবে ABC। আমি তা লিখে নিচ্ছি। দেখো আমি ভাষাটা লিখে নিয়েছি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তাহলে কোণগুলোর অনুপাত তাহলে কত হবে? তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারো। তাহলে এটা 90 হবে। তাহলে 90, যেহেতু বলেছে সমকোণ, তাহলে সমকোণ মানে 90, সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান। তাহলে একটা যদি 90 হয়, আর কোণগুলো কি বললাম, সেগুলো সে দুটো মিলেও 90 হবে। তাহলে 45:45। আর এই ধর্মটাও মাথায় রাখবে যে দুটো বাহু সমান হলে সে কোণগুলোও সমান হয়। ক্লিয়ার? এই বাহুর বিপরীত কোণ এইটা, আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এটা সমান হয়। তাহলে দেখো একে 45 দিয়ে কেটে দিচ্ছি সরাসরি, তোমরা পারলে 5 দিয়েও কাটবে। দেখো 45 2-এ 90, 45 1-এ 45, 45 1-এ 45 হয়ে গেল, সরাসরি হয়ে গেল। যে পারবে না 5 দিয়ে কাটবে, হ্যাঁ 5 দিয়ে কাটলেও হবে।
ওকে, তারপরে দেখো 7 দাগের এই যে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। দেখো সমবাহু যে ত্রিভুজের 3টি বাহু সমান, তাদের কোণগুলোও কিন্তু সমান হবে। ওকে, তার মানে দেখো ছবিটা কেমন হতে পারে, সমবাহু মানে সম মানে সমান, বাহু মানে বাহু, তো সমবাহু মানে সমান বাহু, দেখলে এরকম একটা ত্রিভুজ হবে। তাকে এ বি সি নাম দিলাম। আর ত্রিভুজের 3টি কোণ মিলিয়ে কি বললাম, পৃথিবীতে যত ত্রিভুজ থাকে 3টি কোণ মিলিয়ে কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে যেহেতু 3টি কোণ, তাহলে 180 ডিগ্রিকে 3 দিয়ে যদি ভাগ করি দেখো, তাহলে কত হবে, 3 6 18 60, তাহলে কি সবগুলো বাহু 60 করে হবে, এই কোণ এই কোণ এই কোণ 3টে কোণ তাহলে 60 করে হবে, তাই না? তাহলে কি লিখতে পারি, যে সমবাহু ত্রিভুজের কোণগুলির সমবাহু ত্রিভুজ কোণগুলির অনুপাত কত হবে, তাহলে কত হবে, 60:60:60, তাই না? সবাইকে 60 দিয়ে ভাগ করা যাবে, 60 একে 60, 60 একে 60, 60 একে 60, তাহলে উত্তর কী হবে, 1:1:1। ওকে, তারপরে দেখো 8 দাগে দেখো বলছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত দিয়েছে। তাহলে আমরা এই জাতীয় অঙ্কগুলো কি করব, পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স সমান 7/9। এবারে মানিকবাবুর জায়গায় মানিকবাবুর বয়সটা বসিয়ে দেবো, পুলকবাবুর বয়সটা বেরিয়ে যাবে। দেখো প্রশ্নে কি দিয়েছে, পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স, মানিকবাবুর বয়স এইটা কত দিয়েছে, 7/9। ক্লিয়ার? এই জাতীয় অঙ্কগুলো এরকম করবে, খুব সহজ। এবার মানিকবাবুর বয়স দিয়ে দিয়েছে 72, তাহলে এইখানটায় 72 বসাবো দ্বিতীয় লাইনে। তাহলে পুলকবাবুর বয়স বাই, তাহলে মানিকবাবুর বয়স প্রশ্নে কিন্তু দিয়ে দিয়েছে 72, যার জন্য 72 এখানে বসিয়ে দিলাম, 7/9। ওকে, এবারে এই 72টা সমান চিহ্ন সেপাশে, এ পাশে নিচে আছে বা ভাগ অবস্থায় আছে, সেপাশে গেলে গুণ হবে। তোমরা এখন থেকে শেখো, সমান চিহ্ন পেরোলে সবসময় তার সাইনটা পাল্টে যায়, ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলেও যোগ হবে, মানে সমান চিহ্ন পেরোলে উল্টে যাবে। তাহলে এটা সমান চিহ্ন তো এইটা সমান চিহ্ন, এ পাশে কি ভাগ অবস্থায় আছে, তাহলে সে পাশে গেলে গুণ হবে। তাহলে এ পাশে উপরে যেটা ছিল সেটা লিখছি, এটা বয়স, পুলকবাবুর বয়স সমান, এ পাশে যা আছে সেটা থাকবে, এ পাশে তো 7/9 ছিল, এটা কি ভাগ ছিল, এ পাশে চলে এলো, এ পাশে চলে আসতে কী হলো, গুণ হয়ে গেল। ক্লিয়ার? এই বিষয়টা এখন থেকে কিন্তু তোমাদের খুব সিরিয়াস মাথায় রাখতে হবে। সমান চিহ্ন পেরোলে, এটা সমান চিহ্নের বাম পাশে ছিল, দেখো ডান পাশে চলে এসছে, এ পাশে ভাগ অবস্থা ছিল, এ পাশে আসতে দেখো গুণ হয়ে গেছে। ক্লিয়ার? এবার তো 9 8 72, তাহলে 8 7 কত, 56। তাহলে পুলকবাবুর বয়স কত, 56 বছর। ওকে, তারপরের অঙ্কে যাচ্ছি। তার পরের অঙ্ক দেখো, এই যে দুটি বইয়ের দামের অনুপাত দিয়েছে, পুরো এইটার মতো দুটি বইয়ের দামের অনুপাত দিয়েছে, প্রথম বইয়ের দাম দিয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখব, প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5, তাই না? তারপরে প্রথম বইয়ের জায়গায় প্রথম বইয়ের দামটা বসিয়ে দেবো। দেখো করছি, দেখো একম মানে প্রথম হলো, প্রথম বইয়ের দাম বাই 2 অন্তস্থ দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5।
ওকে, এবার দেখো প্রথম বইয়ের দামটা দেওয়া আছে কিন্তু বইতে দেখো প্রথম বইয়ের দাম 32.20 দেওয়া আছে। তাহলে আমি প্রথম বইয়ের দামের জায়গায় 32.20 লিখে দিলাম। ক্লিয়ার? প্রথম বইয়ের দামটা বইতে দেওয়া আছে, তার জন্য এখানে এইটা বসিয়ে দিলাম। আর দ্বিতীয় বইয়ের দাম তো নেই, এটা যা আছে তাই দেখে দেখে লিখছি। ওকে, বা এবারে আমরা কি করব বলো দেখি। দ্বিতীয় বইয়ের দামটা তো বার করতে হবে, তাহলে কোনাকুনি গুণ করব। হলো, যখন দেখবে কোনাকুনি গুণ কখন করবে, দেখো যখন দেখবে এই ওপর নিচে কোনো কাজ করা যাচ্ছে না দুপাশে, তখন কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এইটা আর এইটা গুণ করব, তাহলে কি 2 গুণিতক দ্বিতীয় বইয়ের দাম সমান এইটা গুণিতক এইটা 32.20 গুণিতক 5 হলো। এবারে দেখো অঙ্কটা সহজ মনে হচ্ছে। এই দুইটা গুণ আছে, এ পাশে গেলে তাহলে ভাগ হবে, তাহলে শুধু এইটা তাহলে এদিকে পড়ে থাকবে। দ্বিতীয় বইয়ের দাম এটা তো বার করতে বলছে, দ্বিতীয় বইয়ের দামটা তো মানে বার করতে বলেছে। তাহলে এই দুইটাকে আমি সময়ের জন্য সে পাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এ পাশে হলে কি ভাগ হবে, আর এ পাশে যেইটা ছিল সেইটা থাকবে। ওকে, এটা ছিল লিখেছি, আর দুইটা গুণ ছিল, এ পাশে আসতে ভাগ হয়েছে। আচ্ছা, এবারে দেখো তোমরা এই দশমিক তোলাটাও শিখে নাও এক্ষুনি। দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা। তাহলে দশমিক তুলে নিচে দুটো শূন্য দিয়ে দাও, এটাই নিয়ম। মানে ওপরে দশমিক তুললে নিচে শূন্য দেবো। কটা শূন্য? দশমিকের পরে যটা সংখ্যা আছে। আবার নিচে যদি দশমিক তুলি ওপরে শূন্য দেব। ক্লিয়ার? এই বিষয়টা মাথায় রাখবে। তোমরা সরাসরি দুটো শূন্য বসিয়ে দিতে পারো, আর না হলে নিচে যদি কিছু না থাকতো তাহলে একের পিঠে দুটো শূন্য। এখানে যেহেতু কোনো সংখ্যা আছে তাই সরাসরি দুটো শূন্য বসালে হবে। আর কোনো কিছু না থাকলে নিচে কি শুধু দুটো শূন্য বসাবে নাকি, তখন একের পিঠে দুটো শূন্য দেবো। তাহলে কী শিখলে? ওপরে দশমিক তুললে নিচে শূন্য বসাতে হয়, আর নিচে দশমিক তুললে ওপরে শূন্য বসাতে হয়। কটা শূন্য? না, দশমিকের পরে যটা সংখ্যা থাকে তটা শূন্য। চলো এবারে তাহলে কাটাকাটি করতে দেখো সহজ হবে। শূন্য শূন্য কেটে দিলাম। এটা দেখো 5 একে 5, 5 4 20। কাটাকাটিটা ভালো করে শিখবে, যে স্যারের কাছেই পড়ো। মানে একটা সংখ্যা দিয়ে লব হর উভয়কেই আমি কাটলাম, মানে ভাগ করলাম। দেখো 5 একে, এক কথাটা লিখলাম না, এক না লিখলে চলে। 5 একে 5, 5 4 20। ক্লিয়ার? দেখো এটা আবার 4 কাটবে না, 4 তো এটা কাটবে না। এটা দেখো 2 কাটবে। দেখো 2 2 4, 2 কাটলাম। একেও দেখো 2 কাটছি। 2 একে 2, 1 আছে, 12 2 6 12, আর এখানে 2 একে 2 হলো। আর কাটবে না। তাহলে 161কে 2 দিয়ে ভাগ করো। 161কে 2 দিয়ে দেখো ভাগ করে দিচ্ছি। 161কে 2 দিয়ে ভাগ করো। 2 8 16 হলো, 1 নামলো। ক্লিয়ার? আচ্ছা, নামার পরে কোনো সংখ্যা নামার পরে যদি ভাগ না যায় তখন কিন্তু কি হয়? ভাগফলে কিন্তু একটা শূন্য দিতে হয়। বিষয়টা কিন্তু মাথায় রাখবে। দেখো তারপর কি ভাগ যাচ্ছে না, তাহলে কি দশমিক দিয়ে শূন্য আনো। দশমিক দিয়ে শূন্য আনলাম, তো 2 5 10। এই ভাগটা কিন্তু বোঝার আছে। আর ভাগ ঠিক হয়েছে কি না তোমরা জানবে কীরকম? ভাজক আর ভাগফল গুণ করে ভাগশেষ যোগ করলে যদি এইটা হয় তাহলে কিন্তু ভাগ ঠিক আছে। সমস্ত ছোট ক্লাসের জিনিসগুলোও ভালোভাবে জানতে হবে। অঙ্ক এমন একটা জিনিস, ছোট ক্লাসের জিনিসগুলো যে যত ভালো করে শিখবে সেই উঁচু ক্লাসে ভালো নম্বর পাবে। বিষয়টা মাথায় রাখবে। তাহলে কত হলো? 80.5 5 বা 5 শূন্য, দশমিকের পরে 5 আর 5 শূন্য একই হলো। ক্লিয়ার? তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো 10-এর দাগে আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। তাহলে একে আমরা কি লিখব? বৃত্তের পরিধি বাই ব্যাসের অনুপাত সমান 7/7, তাই না? এবারে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে বৃত্তের ব্যাসের জায়গায় ব্যাসের দৈর্ঘ্যটা বসিয়ে দেবো। কিন্তু এটা দেখো দুটো এককে আছে। 2 মিটার ব্যাসটা কত? 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে একে আমরা কি করব? ডেসিমিটারে প্রকাশ করে নেব।
সেটা কেমন করতে হয় দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি লিখব, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান 22/7। দেখো কি লিখব, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান কত হবে, 22/7। ক্লিয়ার? এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো প্রশ্নে কার মান দেওয়া আছে বলো দেখি, বৃত্তের ব্যাসের মান দেওয়া আছে, তাহলে বৃত্তের ব্যাসের জায়গায় ব্যাসের মানটা বসিয়ে দেবো। আচ্ছা, এইটা তোমরা একটু সাইডে করে নেবে। দেখো এটা কত আছে, বৃত্তের ব্যাসটা কত আছে বলো দেখি, 2 মিটার 1 ডেসিমিটার। ক্লিয়ার? 2 মিটার 1 ডেসিমিটার। এইটাকে আমি কি বললাম যে তোমরা পুরোটাকে ডেসিমিটার করে নেবে। তাহলে মিটারকে ডেসিমিটারে করব কীরকম তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা তোমাদের কিন্তু খুব ছোট ক্লাসের জিনিস, যারা ভুলে গেছো ভিডিওটা ভালো করে দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। আমি কি বললাম, বৃত্তের ব্যাস কি দেওয়া আছে, বৃত্তের ব্যাস সমান কি দেওয়া আছে, 2 মিটার 1 ডেসিমিটার। আমি বললাম যে কোনো অঙ্কে দুটো একক থাকলে কিন্তু অঙ্ক করা যায় না, তখন কি করতে হয়, একটা এককে পরিণত করতে হয়। তাহলে পুরোটাকে আমি ডেসিমিটার করে নেব। তাহলে এটা এই অংশটা ডেসিমিটার করা আছে, তাহলে এইটাকে 2 মিটারকে শুধু ডেসিমিটার করব। মিটারকে ডেসিমিটার করতে হলে কী হয়, তোমরা এইটা মুখস্থ রাখবে, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি। ডান দিকে গেলে মনে রাখবে গুণ, আর বাম দিকে গেলে কি হয়, ভাগ। তাহলে আমি মিটার থেকে কোথায় যাব, ডেসিমিটারে যাব। মিটার কোথায়, এই যে মিটার থেকে ডেসিমিটার, তাহলে ডান দিকে যাচ্ছি, তাহলে কি হবে, গুণ হবে। তাহলে যেটা ছিল সেটা লিখে দিচ্ছি, 2 গুণিতক কত গুণ, দেখো মিটার থেকে ডেসি, যেখান থেকে যেখানে যাচ্ছ, তাহলে একক দশক, তাহলে যেখান থেকে যেখানে যাচ্ছ সেটা গুণে নেবে, একক দশক মানে 10 দিয়ে গুণ করতে হবে, হলো। তাহলে এটা কি হয়ে গেল, ডেসিমিটার হয়ে গেল। তাহলে পুরোটা তো কত ডেসিমিটার জানবো, তাহলে এটা 1, তাহলে যোগ দিয়ে এক দেবো। কেন যোগ দেব, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পুরোটা কত ডেসিমিটার, মানে মোট কত ডেসিমিটার। 2 মিটার সমান কত হলো, 20 ডেসিমিটার। তাহলে 2 10 কত, 20 প্লাস 1, তাহলে টোটাল কত হলো, 21 ডেসিমিটার। ক্লিয়ার? এটা তোমরা লিখে দিতে পারো, ডেসিমিটার। আশা করি বুঝতে পেরেছো, বারবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বৃত্তের ব্যাসটা কত, 21 ডেসিমিটার। আমি বৃত্তের ব্যাসের জায়গায় এইখানটা তাহলে 21 বসাবো, পরের লাইনে তাহলে নিচে 21 বসাবো। তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস কত, 21 সমান 22/7। ক্লিয়ার? তাহলে বৃত্তের পরিধিটা বার করতে হবে। বৃত্তের পরিধি সমান কি হবে, এপাশে যা ছিল তাই লিখব, এপাশে যেটা আছে সেটা দেখে দেখে লিখতে হবে। এটা ভাগ ছিল, সমান চিহ্ন এপাশে লিখে গুণ হবে, 21 কাটাকাটি হবে, 7 1 7, 7 3 21 হলো, একটা লিখতে নেই। ক্লিয়ার? ওকে, তাহলে কত হবে এটা, 66 ডেসিমিটার। 66 ডেসিমিটার। ওকে, এবারে দেখবে তোমরা এত দূর করে এলেও মাস্টার কিন্তু নম্বর দিতে বাধ্য। বইতে দেখবে মিটার আর ডেসিমিটার হচ্ছে প্রকাশ করা আছে উত্তরটা। ক্লিয়ার? তখন তাহলে ডেসিমিটার থেকে মিটারে যাব। দেখো ডেসি থেকে মিটারে মানে বাম দিকে যাব, তাহলে ভাগ হবে, বাম দিকে গেলে কি ভাগ হয়, কত কোনখান থেকে কোথায় আছে, এখান থেকে এত দূর, তাহলে একক দশক, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এই যে মিটারে কেন উত্তরগুলো থাকে, মিটার হচ্ছে বহুল প্রচলিত, যার জন্য ম্যাক্সিমাম দেখবে উত্তরগুলো মিটার, গ্রাম, লিটারে প্রকাশ করে। ক্লিয়ার? মানে এই জায়গাটায়, এই যে মিটার যেখানে আছে এই জায়গাটায় গ্রাম আর লিটার থাকে।
ক্লিয়ার? যখন এই জায়গায় লিটার থাকবে তাহলে কি বলবো? কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এখানে মিটার হলে তাহলে সবগুলো তখন মিটার বলবো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আবার এইখানে যখন গ্রাম হয় তখন কি লিখবো? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তো এইগুলো হচ্ছে বহুল প্রচলিত, যার জন্য উত্তরে দেখবে সবসময় এইগুলো থাকে। তাহলে এখানে তাহলে মিটার আছে, তাহলে আমি এটাকে যদি ডেসিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে কি হবে? তাহলে 66/10 চলো 10 কত? তাহলে মিটার হবে। তাহলে একে আবার দেখো দশমিক কিন্তু চলে আসবে, তাহলে 6.6। একের পিঠে শূন্য দিয়ে ভাগের নিয়ম কি? যটা শূন্য আছে দশমিক তটা সংখ্যা বাম দিকে সরে। এর দশমিক নেই মানে এখানে আছে, একটা শূন্য আছে তাই দশমিক একটা সংখ্যা বাম দিকে সরবে, ভাগের সময় দশমিক বাম দিকে সরে, তার জন্য 6.6 হয়েছে। 6.6 মিটার, বা এটাকে তোমরা লিখতে পারো 6 মিটার আর 6 ডেসিমিটার, তাই না? 6 মিটার আর 6 ডেসিমিটার হলো। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, ডেসিমিটার তো ছিল, তাহলে এটা হচ্ছে 6 মিটার, তার দশমিকের পরেরটা নিশ্চয়ই 6 ডেসিমিটার। ওকে, তার পরের অঙ্কে যাচ্ছে, বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে যেটা আছে দেখো, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতার নাম দিয়েছে। বলছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। ক্লিয়ার? এবারে অনুপাতে প্রকাশ করতে 150 জনের মধ্যে 90 জন হলো, আর 140 জনের মধ্যে 80 জন। ক্লিয়ার? এইটাকে দেখো আমরা কেমনভাবে লিখি, তাহলে সপ্তম শ্রেণীতে কত? 100, এভাবে লিখবে 150 জনের মধ্যে 90 জন, আর ষষ্ঠ শ্রেণীতে আর ষষ্ঠ শ্রেণীতে কত? 140 জনের মধ্যে 80 জন হলো। এবারে বলছে এদের অনুপাতে প্রকাশ করতে বলছে। ক্লিয়ার? অতএব তাহলে এই দুটোকে অনুপাতে প্রকাশ করব। অতএব নির্ণেয় অনুপাত। আচ্ছা, এটা তোমরা কাটাকাটি করে নিতে পারো, একটা শূন্য কাটলো, এরও একটা শূন্য কাটলো, তাই না? এবার 3-এ কাটবে, দেখো 3 3-এ 9, কাটাকাটি ঠিক করে দেখো, 3 3-এ 9, 3 5-এ 15, তাহলে এটা দাঁড়ালো 3/5। এটাও দেখো 2-এ কাটবে, 2 4-এ 8, 2 7-এ 14, তাহলে কত দাঁড়ালো? 4/7। তাহলে এই দুজনে অনুপাত বার করতে বলছে, তাহলে কি লিখব? 3/5:4/7। এইরকম যে ভগ্নাংশ জাতীয় রাশিগুলোর অনুপাত কেমন করতে হয়, মানে এই অনুপাতটাকে তুমি পূর্ণ সংখ্যায় আনতে হলে কেমন করব? এই হরগুলো না লসাগু করবে। 5 আর 7-এর লসাগু কত হবে? কোনো সংখ্যা দিয়ে যাবে না, মানে গুণফলটাই হচ্ছে লসাগু, মানে 35। যেটা লসাগু হবে সেটা উভয়কে গুণ করে দেবে, এটাই নিয়ম। তাহলে 3/5 ইন্টু 35 ইস্টু 4/7 ইন্টু 35। তাহলে কি বললাম? এইরকম ভগ্নাংশ আকার থাকলে তাকে পূর্ণ সংখ্যায় আনার কি উপায়? হরগুলোর লসাগু করব। এই হরগুলোর 5 আর 7 এদের লসাগু করছিলাম, এটা তো কোনো সংখ্যায় যাবে না। লসাগুর নিয়ম কি? কমপক্ষে দুটো যতক্ষণ যাবে। তাহলে এটা 5-এ দিলে শুধু 5 যাবে, 7-এ দিলে শুধু 7 যাবে, তাহলে হবে না, কমপক্ষে দুটো যেতে হবে। না গেলে তখন কি করতে হয়? তাদের গুণফলটাই হচ্ছে লসাগু। তাহলে 5 আর 7-এর লসাগু কত? তাদের গুণফল। তাহলে 5 7-এ 35, তাহলে ওই 35 দিয়ে একেও গুণ করব, একেও গুণ করব। দেখো এইটাকেও গুণ করেছি 35, এইটাকে গুণ করেছি 35, এটাই নিয়ম। এবার তো কাটাকাটি করো, 5 7-এ 35, 7 5-এ 35। তার দেখো 7 3-এ কত? 21 ইস্টু 5 4-এ 20। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে সপ্তম শ্রেণীতে আর ষষ্ঠ শ্রেণীতে যে এটা থাকে তাদের বলছে অনুপাতে প্রকাশ করে বলছে কোন শ্রেণীতে বেশি,
দেখো প্রথমে তো সপ্তম ছিল, তাহলে সেটা 21, আর ষষ্ঠ হচ্ছে 20, তাহলে অতএব আমরা কি লিখব, অতএব কোন শ্রেণীতে বেশি লিখব না, সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। ক্লিয়ার? তারপরে শেষ অঙ্কে যাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার করার পরে সেই চ্যাপ্টার উপরে কিন্তু সাজেশান দিয়ে দিচ্ছি। তোমরা বিষয়টাকে মাথায় রাখবে, অঙ্কে ভালো নম্বর পেতে হলে প্রতিটা অঙ্ককে খুব বুঝে বুঝে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং সময় ধরে ঘড়ি ধরে পরীক্ষা দিতে হবে, তাছাড়া সম্ভব নয়। তবুও আমরা প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে সেই চ্যাপ্টার, ধরো এই চ্যাপ্টারটা অনুপাত চ্যাপ্টারটা করানো হচ্ছে, এটা সবগুলো কোষে দেখি কমপ্লিট হলে আমরা কিন্তু এটা কোষে দেখি 2.1 করাচ্ছি। এই কোষে দেখি 2.1, 2.2, 2.3 কমপ্লিট হওয়ার পরে এই পুরো চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে আমরা সাজেশান দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্লাসে আমরা এভাবেই করছি। ওকে, তো তোমরা সাজেশানগুলোও ফলো করবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আমরা প্রতিটা চ্যাপ্টার ওপরে খুব ভালো সাজেশান দিচ্ছি, তোমরা যদি ফলো করো এবং আমার প্রত্যেকটা অঙ্ক যদি বুঝে বুঝে করো, আশা করি তোমরা নিশ্চিত ভালো নম্বর পাবে। আর যে অঙ্ক নিয়ে সমস্যা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সময় পেলে সেটা সলভ করে দেবো। দেখো, লাস্ট অঙ্ক দুটি সংখ্যার অনুপাত দিয়েছে আর গসাগু দিয়েছে। তোমাদের এই অঙ্কটা সহজ পদ্ধতি একটা বলে দিই, একদম মাথায় সেট করে নেবে। এটা ভবিষ্যতে তোমরা যখন বড় চাকরি বাকরি পরীক্ষা দেবে এই অঙ্কটা কিন্তু আসে। মাথায় রাখবে, দুটি সংখ্যার দুটি সংখ্যার অনুপাত আর গসাগু দেওয়া থাকলে সংখ্যা দুটি বার করবে কীরকম, এই গসাগুকে এই অনুপাত দিয়ে গুণ করে নেবে। তাহলে সংখ্যা দুটো কী হবে, 13 5 কত 65 আর 13 7 91। এটা সহজ পদ্ধতি। আর একটা পদ্ধতি থাকে। আচ্ছা, তাহলে আমি এই প্রথম পদ্ধতিটা করে দিচ্ছি, প্রথম পদ্ধতি বলে লিখে দিচ্ছি। হলো, তাহলে দুটি সংখ্যার কি বললাম, যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত কত গো, 5:7। আর দুটি সংখ্যার গসাগু কত, 13। একদম মাথা সেট করে নয়, এটা কিন্তু পরীক্ষায় আসে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে আর দুটি সংখ্যা গসাগু দেওয়া থাকলে এই গসাগু দিয়ে এদেরকে গুণ করে দেবে। তাহলে 13 5 65 একটা সংখ্যা আর 13 7 91 একটা সংখ্যা। তাহলে অতএব সংখ্যা দুটি কত, 13 5 65 আর 13 7 91। হলো, এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, দুটো পদ্ধতি শেখো। যত পদ্ধতি শিখবে না তোমার মাথা ধারণ ক্ষমতা বাড়বে। কখনোই মাথায় নেবে না কেন একের বেশি পদ্ধতি করব। প্রচুর স্টুডেন্ট থাকে, একটা অঙ্ককে অনেক রকম করে, ওই মানসিকতা আনতে হবে সবাইকে। হলো, আচ্ছা দ্বিতীয় পদ্ধতিটা কি, যেহেতু সংখ্যা দুটির অনুপাত তো 5:7 দেওয়া আছে, তাহলে লিখব যে ধরি প্রথম সংখ্যা হলো 5x আর দ্বিতীয় সংখ্যা কত, 7x। এইভাবে ধরা যায়। অনুপাত দেওয়া থাকলে এরকম আলাদা আলাদা করে ধরা যায়। হলো, 5:7 দেওয়া আছে, তো দুটি সংখ্যার অনুপাত, তাহলে সেখান থেকে লিখেছি ধরি প্রথম সংখ্যা 5x, দ্বিতীয় সংখ্যা 7x। অতএব সংখ্যা দুটির গসাগু কত হবে, এই 5x আর 7x এর গসাগু কি আর দেখো 5x আর 7x গসাগু মানে কি, একটা সংখ্যা দিয়ে সবগুলো যাবে, তাই না? তাহলে বা এরকম যদি থাকে, উভয়ের মধ্যে কি আছে, এক্স আছে, তাহলে গসাগু এক্স, সোজা কথা। তাহলে অতএব, আর গসাগু তো প্রশ্নে দেওয়া আছে কত, 13। তাহলে শর্তানুযায়ী আমি বার করেছি গসাগু এক্স, আর প্রশ্নে গসাগু দিয়েছে 13, তাহলে শর্তানুযায়ী এক্স সমান 13।
ক্লিয়ার? এক্সের মান তো 13 পেয়ে গেছি, অতএব সংখ্যা দুটো পেয়ে যাব। সংখ্যা দুটো কত? 5x। তো তাহলে এক্সের মান যদি 13 জানি আমরা, তাহলে এক্সের জায়গায় 13 বসাবো, 13 পাচ্ছে 65, এক্সের জায়গায় 13 বসাবো, 13 7 91। অতএব সংখ্যা দুটি, নির্ণেয় সংখ্যা দুটি, বা লিখতে পারো অতএব প্রথম সংখ্যা কত? 13 গুণিতক এক্স, আর দ্বিতীয় সংখ্যা কত? 13 গুণিতক প্রথম সংখ্যা 5x, 5x, তাই না? প্রথম সংখ্যা হচ্ছে 5x। তাহলে আমি হচ্ছে 5 গুণিতক, এটাকে কেটে দিচ্ছি, 5 গুণিতক কত? একটু কাটাকাটি হয়ে গেল, 13 হলো। আর আরেকটা কী হবে? 5 গুণিতক 7 গুণিতক 13, এটা 65, এটা 91। ক্লিয়ার? আপাতত এখানেই মোটামুটি এই 2.1 কোষে দেখি সমস্ত অঙ্ক কমপ্লিট। এখানটা একটু কাটাকাটি হয়ে গেল, আমি নয় ফ্রেশ করে দিচ্ছি। দেখো ফ্রেশ করে দিয়েছি। প্রথম সংখ্যা কত? 5x। তাহলে 5 ইন্টু এক্সের মান কত? এক্সের মান 13, তাহলে 5 ইন্টু 13, আর 7 ইন্টু 13 দ্বিতীয় সংখ্যা। 5 ইন্টু 13 65, আর দ্বিতীয় সংখ্যা 7 ইন্টু 13 91। এখানে তোমরা যেটা শিখলে, এই যে 5x আর 7xের লসাগু হলো, মানে এই যে চলরাশি সঙ্গে থাকবে, চলরাশি মানে এই যে এক্স ওয়াই জেড এবিসিডি, এগুলোকে চলরাশি বলে। এগুলো থাকলে লসাগু গসাগু কেমন করতে হয়? দেখো গসাগুটা যেহেতু এখানে লাগলো, গসাগু বলে দিই, দুজনের মধ্যে কি এক্স আছে, তাই না? তার জন্য এখানে হচ্ছে এক্স গসাগু। আমরা যদি 5 আর ভাবো না 7-এর গসাগু করতাম, 5 আর 7-এর গসাগু কত হবে? 1 হবে। কেন? 1 দিয়ে দুজনই ভাগ যাবে। গসাগু মানে কি? সবাইকে যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা যাবে, তাই না? এই দুটোকে কি 1 দিয়ে ভাগ যাবে, তাহলে 1 গসাগু। এরও ঠিক সেম 5x আর 7x, এর দুজনকেই ভাগ যাবে ধরো x দিয়ে, তাই না? বা এরকম ভাবতে পারো যে দুজনের মধ্যেই যেটা আছে সেটাই গসাগু। এভাবে প্রাথমিক শিক্ষাটা শেখো, তারপরে ধীরে ধীরে পরের জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? অঙ্কটা কিন্তু দুটো পদ্ধতি করে দিলাম, দুটো পদ্ধতিতেই করবে, তাতে কী হবে? তোমাদের চিন্তা শক্তির ডেভেলপ ঘটবে। ওকে, পরের ভিডিওতে আমরা পরের কোষে দেখিয়ে নিয়ে আসবো।